এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাইলটের হার্ট অ্যাটাকে ভারতে জরুরি অবতরণের ১৩ ঘন্টা পর একই বিমানে ঢাকায় ফিরলেন ১২৪ যাত্রী। কো পাইলট ও কেবিন ক্রুদের বুদ্ধিমত্তার প্রশংসা ওমান প্রবাসীদের। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। রাজধানীর জুরাইনে ঘরে ঘরে রোগী, আতঙ্কে দিশেহারা স্থানীয়রা। মশা মারার পর্যাপ্ত ওষুধ না থাকার দোহাই কাউন্সিলরের। এবং কাবুলে ভয়াবহ হামলার পর ফের আফগানদের সরিয়ে নেওয়া শুরু। বিমানবন্দরে আরও হামলার তথ্য পেয়েছে পেন্টাগন। শেষ দেখে নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এই মুহূর্তে সেখানকার সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। জাফর, আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার নৌ দুর্ঘটনাস্থলে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল বিকেলে যে নৌকাটি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা চম্পকনগর থেকে শতাধিক যাত্রী নিয়ে ঘটনাস্থলে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিলেন, ঠিক তখনই 6টার দিকে কিন্তু বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সাথে ধাক্কা লেগে কিন্তু নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে কিন্তু 50 জন যাত্রী সাথে তীরে উঠতে পারলেও অনেকে উঠতে পারেনি, যার কারণে 21 জনের লাশ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে উদ্ধার অভিযান শুরু করবেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের যে এখানকার যে উপপরিচালক আছেন তৌফিকুর রহমান, তিনি বলছেন যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে উদ্ধার অভিযান শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু 21 জন নিহতের লাশ কিন্তু স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা করে দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। তো যারা এখনও নিখোঁজ আছে, অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে একজন নিখোঁজ আছে, তার স্বজনরা বর্তমানে কিন্তু বিলের পারে, অর্থাৎ লস্কা বিল যে লস্কা বিলের দুর্ঘটনাটি ঘটেছিল সেই বিলের পারে কিন্তু স্বজনরা অপেক্ষা করছে। আর সকালে ভোরের আলো ফোটার শুরুতেই কিন্তু উৎসুক জনতা কিন্তু বর্তমানে এই ঘটনাস্থলে ভিড় করছেন। তারা অনেকেই বলছেন যে অনেকে স্বজনকে খুঁজে পাচ্ছেন না, তারা ধারণা করছেন এই নৌ দুর্ঘটনার কারণে তাদের স্বজনরা হারিয়ে যেতে পারে বা নিহত হতাহত হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে নৌকাটি উদ্ধার করা হলে নিচে কেউ আছে কি না সেটি নিশ্চিত হওয়া যাবে। তো এই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে উদ্ধার অভিযান শুরু হবে। শুরু হওয়ার পর নৌকাটি যখন উদ্ধার করা হবে তখনই কিন্তু আসলে বলা যাবে এখানে নৌকার ভিতরে আর কেউ অবশিষ্ট আটকা পড়ে আছে কিনা। কিছুক্ষণ আগে আমি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যদি এরকম কেউ থেকে থাকে তাদের পরিবারকে অনুরূপভাবে আর্থিক সহযোগিতা করা হবে। পাশাপাশি যে নৌ দুর্ঘটনা রোধে তারা কিন্তু কার্যকরী পদক্ষেপ নেবেন বলেও আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে আরেকটু বিষয় জানিয়ে রাখি, অল্প কিছুক্ষণ আগেও কিন্তু আমরা একাধিক বালুবাহী এই ট্রলার একই পথ দিয়ে চলতে দেখেছি, যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেটি নিয়ন্ত্রণে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া নৌ দুর্ঘটনার স্থল থেকে সর্বশেষ। জাফর। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে গতকাল রাতের নৌ দুর্ঘটনার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। মাঝাকাছি পাইলটের হার্ট অ্যাটাকে ভারতে জরুরি অবতরণের ১৩ ঘন্টা পর একই বিমানে ঢাকায় ফিরলেন ওমানের মাস্কাট থেকে আসা ১২৪ যাত্রী। তারা কো পাইলট ও কেবিন ক্রুদের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। একই সঙ্গে রুদ্ধশ্বাস সেই মুহূর্ত স্মরণ করে নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। আকস্মিক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন স্বজনরা, কিন্তু দেখা হয়নি এখনো, তাই তো প্রিয়জনদের জন্য অধীর অপেক্ষা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের এই স্বস্তি কেবল ঘরে ফেরার নয়, জীবন ফিরে পাওয়ার। ওমানের রাজধানী মাস্কাট থেকে ছেড়ে আসার পর ভারতের আকাশে থাকাকালীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG022 ফ্লাইটের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। এরপর কো পাইলট এবং কেবিন ক্রু জরুরি ভিত্তিতে অবতরণের সিদ্ধান্ত নেন। যাত্রীরা যাতে আতঙ্কগ্রস্ত না হয়ে পড়েন তাই তাদের তখনও জানানো হয়নি পাইলটের অসুস্থতার কথা। ওরা বলছে একটু সমস্যা হয়েছে, আপনারা কোনো জ্বর হইেন না বলছে, অসুস্থ কেডা অসুস্থ এটা বলছে না, তারপর নামার পরে তারপরে বলতেছে যে পাইলটের সমস্যা। জরুরি অবতরণের পর 13 ঘন্টার ধকলে পড়লেও নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। মাঝখানে আপনার সমস্যা ছিল, বিমান ছাড়ার কথা ছিল 2:30টায়, সে বিমান বলছে যে 4:30টায় ছাড়বে, 4:30টায় ছাড়ে নাই, পরে 7টা পৌনে 7টার দিকে ছাড়ছে। যদিও সময় দেরি হয়েছে আসতে আমাদের, কিন্তু
যাক সবকিছু সম্পূর্ণভাবে সুন্দরভাবে শেষ হয়েছে। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। এর আগে শুক্রবার বেলা 11:15টার দিকে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরামর্শে ভারতের নাগপুরের বি.আর. আম্বেদকর বিমানবন্দরে সফলভাবে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে যায় 124টি প্রাণ। ক্যাপ্টেন নওশাদকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। ল্যান্ড করার পরে তাকে হসপিটালাইজ করা হয়। হসপিটালে এখন মোটামুটি সুস্থই বলা যায়। এর আগে 2016 সালে বিমান উড্ডয়নের সময় ত্রুটি দেখা দিলে ক্যাপ্টেন নওশাদ 150 জন যাত্রী বোঝাই বিমানটি দক্ষতার সঙ্গে অবতরণ করে আন্তর্জাতিক মহলে সুনাম কুড়িয়েছিলেন। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। তিস্তার ভাঙনে দিশেহারা রংপুরের গঙ্গাচড়া উপজেলার নদী তীরের গ্রামবাসী। বিলীন হচ্ছে বসতভিটা ফসলি জমি, সরিয়ে নেওয়া হচ্ছে ঘরবাড়ি। করোনা যখন কিছুটা স্বস্তি দিচ্ছে, তখন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। পূর্ব জুরাইনে এখন ঘরে ঘরে ডেঙ্গু রোগী। আতঙ্কে দিশেহারা স্থানীয়রা। এলাকাবাসী বলছেন এর দায় নিতে হবে সিটি কর্পোরেশনকেই। স্থানীয় কাউন্সিলর মশা মারার পর্যাপ্ত ওষুধ না থাকার দোহাই দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকরী ওষুধ ছিটানোর আহ্বান বিশেষজ্ঞদের। বাবুল হোসেনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। পূর্ব জুরাইনের পলাশ, মেয়ের অকাল মৃত্যুতে বুক ভাঙা এই কান্না। যমজ ফুটফুটে ইসরাত নুসরাত দুই বোন। ছোট ইসরাতকে কেড়ে নিল ডেঙ্গু। ফুসফুসের যে রগগুলো ছিল তো ওগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেছে। অবশেষে নাক ইভেন মুখ দিয়ে আপনার ব্লাড বের হইতেছিল। জুরাইনের অলিতে গলিতে এখন স্বজন হারানোর শোক। ডেঙ্গুতে মা হারিয়েছে মরিয়ম আক্তার। এই এলাকায় এমন কোনো ঘর নেই যেখানে ডেঙ্গু রোগী নেই। একটি ভবনে আক্রান্ত 13 জন, আর চলতি মাসে জুরাইনে মারা গেছে 8 জন। আম্মুর ব্রেনে ইনফেকশন করে, প্লাস কিডনিতে ধরে ফেলে। প্রতিটা ঘরে ঘরে ডেঙ্গু। এই অবস্থাতে আমরা কোনো অবস্থাতেই ভালো নাই। একটা পরিবারের ভিতরে 13 জন সদস্য, তার মধ্যে 9 জনের ভিতরে ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু নিয়ে আমাদের ভয়, করোনা নিয়ে অত ভয় নাই। এমন ভয়াবহ অবস্থার মধ্যেও জুরাইনের বিভিন্ন বাসার ছাদে জমে আছে পানি, দেখা মিলছে লার্ভার। স্থানীয়রা বলছেন মশার লার্ভা নিধনে উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের, যদিও স্থানীয় জনপ্রতিনিধি বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিচ্ছু করে না, একবার আয় মারে, ধোয়া উয়া দিয়ে কিছু জায়গা বা শেষ। এটা তো ডেঙ্গু মারার সিস্টেম না। আমরা আক্রান্ত হওয়ার 11তম দিনে আমি প্রথম দেখেছি যে সিটি কর্পোরেশনের তরফ থেকে মশার ওষুধ এই এলাকায় দিতে আসছে। ওষুধ দিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো সচেতন হইতে হবে। আপনি ঘরে ঘরে যদি নিচে থাকে, ওইখানে যদি ডিম তৈরি হয়, আপনি এগুলো তো আপনি পরিষ্কার করার দায়িত্ব। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। ডেঙ্গুতে মধ্যবয়স্কদের পাশাপাশি মৃত্যু ঝুঁকি বাড়ছে গর্ভবতী নারীদের। ডেঙ্গু যেহেতু একটি রক্তবাহিত রোগ, তাদের সন্তানরাও কিন্তু গর্ভকালীন অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৃত সন্তান প্রসব করা। জুরাইন ছাড়াও রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরায় ডেঙ্গুর হটস্পট বলছে সিটি কর্পোরেশন। ডেঙ্গু নিয়ন্ত্রণে এলাকা ভিত্তিক কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। এই এলাকাটি যেহেতু এখন হটস্পট হিসেবে রূপান্তরিত হয়েছে, এই হটস্পটে অন্যান্য ওয়ার্ড থেকে দরকার হলে স্প্রে মেশিন নিয়ে একযোগে ফগিং এবং স্প্রে করে দেওয়া প্রয়োজন। সবশেষ 2019 সালে ডেঙ্গুতে প্রায় 150 জনের মৃত্যু হয়েছিল। করোনা নয়, পূর্ব জুরাইনের বাসিন্দাদের মৃত্যু আতঙ্ক কুড়ে খাচ্ছে ডেঙ্গুর ভয়াবহতা। মাত্র 10 গজ ব্যবধানে এই গলিতেই 2 জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গুতে। স্থানীয়রা বলছেন নিয়ন্ত্রণহীন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিটি কর্পোরেশনের উদ্যোগের কোনো বিকল্প নেই। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, পূর্ব জুরাইন। গত বছরের মার্চ থেকেই চলছে লকডাউন, মানে বাইরে যাওয়া বন্ধ, থাকতে হবে কারখানার ভেতরে। সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামের একটি নামকরা প্রতিষ্ঠানের কথা বলছি। নাম পরিচয় গোপন রাখার শর্তে বহু কর্মী জানিয়েছেন মুরগির খাবার তৈরির এই প্রতিষ্ঠানে কার্যত 1.5 বছর ধরে অবরুদ্ধ আছেন প্রায় 100 কর্মী। সরকারিভাবে সারা দেশে লকডাউন তুলে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সব সচল করা হলেও এই প্রতিষ্ঠানটি চলছে উল্টো পথে। আতিকুর রহমান তমালের অনুসন্ধান। মুখরোচক খাবার হিসেবে চাহিদা আছে সিপির, আর তাই রাজধানীতে বটেই দেশের আনাচে কানাচেও দেখা মেলে এই দোকানের। কিন্তু এর পেছনের গল্পটা অমানবিক। সারা দেশে সিপি বাংলাদেশ কোম্পানিটির ফিড মিল আছে 5টি, এর মধ্যে মূল মিল বা হেড অফিসটি গাজীপুরের চন্দ্রায়। অভিযোগ আছে এই কারখানার অন্তত 100 কর্মীকে 1.5 বছর ধরে কারখানার ভেতরে থেকে কাজ করতে বাধ্য করা হচ্ছে। শুধু তাই নয়, সারা দেশে যখন লকডাউন তুলে নেওয়া হয়েছে তখন এখানে এখনও করোনার দোহাই দিয়ে এই নিয়ম জারি আছে। কারখানার ভেতরেই বানানো হয়েছে অস্থায়ী থাকার জায়গা। কর্মীরা চাকরি হারানোর ভয়ে ক্যামেরায় কথা বলতে রাজি নন। অন্তত 20 জন কর্মীর সঙ্গে টেলিফোনে কথা হয় সময় সংবাদের।
করোনার দোহাই দিয়ে আর কি আমাদেরকে জুম্মার নামাজ পড়তে দিতে, বাইরে যেতে দিবে না, মানে পুরো কথা কেটে বাইরে যেতে দিবে না। বছর যদি জানেন যদি কেউ বের হয়েছে তাহলে তার চাকরির সমস্যা হইতে পারে কিংবা বিভিন্ন রকম শাস্তি দেয়। চিন্তা তারপরে আমার চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে। 25শে মার্চ গেল না করোনা, এর আগের বছর, সেই থেকে আমরা কোম্পানির ভিতরে। এমনকি অন্তঃসত্ত্বা স্ত্রীর ফোন পেয়ে বাসায় গিয়ে স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাবার অনুমতি মেলে 4 ঘন্টা পর। ততক্ষণে বাচ্চা ও চাকরি কোনোটাই বাঁচাতে পারেনি ভুক্তভোগী জুয়েল। তাল বাহানা করে 4 ঘন্টার মতো আটকায় রাখছে। তারপরে আমি যখন ক্লিনিকে নিয়ে গেছি, ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে অ্যাবনরমাল অপারেশন হয়ে গেছে। এই নিয়ে তারপরে মনে করেন যে অফিসে কথা কাটাকাটি, আমি অনুমতি ছাড়া বাইরে গেছি, এই কারণে আর কি চাকরিটা চলে গেছে। যদিও একই কারখানায় অন্তত 200 কর্মী কাজ করছেন বাইরে থেকেই। অভিযোগগুলো নিয়ে আমরা সিপির ভেতরে ঢুকতে চাই। এখন তো লকডাউন নাই, কিন্তু আমাদের এখানে নিয়ম কানুন একটু কঠোর। অবশ্য তার আগেই মিলটির বাইরের দোকানদাররা অনেক কিছুই বললেন। এর ভিতরে নাকি লোকজন থাকার বন্দোবস্ত করছে, ভিতরে আছে, মানে তারা নাকি বেরোতে পারে না করোনার কারণে নাকি। কতদিন অনেক দিনই তো হইতেছে। আগের চাইতে বিক্রি এখন করোনার কারণে একটু খারাপ যাইতেছে, কারণ মানে ভিতরের লোকজন বাহির হইতে দেয় না। সেসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি নন কর্তা ব্যক্তিরা। তবে সহকারী ফ্যাক্টরি ম্যানেজারও এইচআরের কর্মকর্তারা অভিযোগগুলো অস্বীকার করেন। সেটিও তারা ক্যামেরায় বলতে চান না। যাদের কাজগুলো বাসায় বসে করতে পারে তার তো ফ্যাক্টরিতে আসার দরকার না, তারা বাসায় বসে করছে। এখন মনে হয় আমি যেমন প্রোডাকশন ডিপার্টমেন্টের লোক, আমি তো আর বাসায় বসে প্রোডাকশন চালাতে পারবো না, কাস্টমার ডিমান্ড ক্লিয়ার করবে, তার মানে আমাকে ডেফিনেটলি থাকতে হবে। চাকরি গেছে কোনো কিছু না, এই ধরনের কোনো ঘটনা ঘটে। আর ছুটি চাইলে ছুটি তো দেওয়া হচ্ছে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বিপিআইসিসির সভাপতি বলছেন তারা এই বিষয়টি জানেন না। আমাদের মেম্বার সম্বন্ধে আমরা ওদের সাথে আলাপ করব, আলাপ করে অ্যামিকেবলি আমরা সলভ করার চেষ্টা করব। আইনজীবীদের মতে এটা শ্রম আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একটা শ্রমিক 8 ঘন্টা কাজ করে কোথায় থাকবে না থাকতে এটা তার ব্যাপার, তাকে কনফাইন করে রাখা হয়েছে। আমি মনে করি যেসব শ্রমিকরা এই ধরনের অবস্থার শিকার, শ্রম আদালতে মামলা করতে পারে। তারা আরও বলছেন সিপিতে যা চলছে তাকে কেবল দাস প্রথার সঙ্গে তুলনা করা চলে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাজীপুর। দেশে প্রথম সাগরের উপর সম্প্রসারিত হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে। আন্তর্জাতিক বিমানবন্দর উন্নীত করতে বঙ্গোপসাগরের তলদেশে ব্লক তৈরি করে বানানো হচ্ছে রানওয়ে। এই নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে চীনের 2টি প্রতিষ্ঠান। বেবিচক বলছে কক্সবাজার বিমানবন্দরকে ঘিরে তৈরি হবে এভিয়েশনের হাব। আর সারা বিশ্বের বিমান কক্সবাজারে ওঠানামা করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে 9000 ফুট, এটি সম্প্রসারণ করা হচ্ছে 1700 ফুটে। সম্প্রসারিত রানওয়ের 1300 ফুট থাকবে সমুদ্রের উপর। প্রথমে সাগরের নিচে স্থাপন করা হবে জিওটিউব, ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করা হবে পানি। শুরু হবে খনন প্রক্রিয়া ও বালু ভরাট কার্যক্রম। এরপর প্রাথমিক পর্যায় থেকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে হবে বালুর স্তরবিন্যাস। চূড়ান্ত পর্যায়ে হবে রানওয়ের জন্য বালুর স্তরবিন্যাস। এরপর পাথরের স্তরবিন্যাস এবং শেষে পিচ ঢালাই ও নিশ্চিদ্যকরণ। এভাবে তৈরি হবে রানওয়ে এবং প্রাথমিক সমুদ্র হতে রক্ষাকারী বাঁধ। সমুদ্র তলদেশের উপর ব্লক তৈরি করে এমন স্থাপনা নির্মাণ দেশে এই প্রথম। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে এই রানওয়ে হলে বিশ্বের সবচেয়ে বড় বিমানও এখানে নামতে পারবে। এখানে বড় বড় বিমান, বোয়িং, বাংলা পৃথিবীর যতগুলো বিমান আছে সবগুলো নামতে পারবে এখানে। এই বিমানবন্দরকে ঘিরে একটি এভিয়েশন হাব তৈরি হবে বলে জানালেন বেবিচক চেয়ারম্যান। আমাদের যে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যে একটা কানেক্টিভিটি, এটা মানে বাংলাদেশে একটা এভিয়েশন হাব হবে। শুধু পর্যটন না, এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হবে। আর প্রতিমন্ত্রী জানালেন দেশি বিদেশি পর্যটকরা কক্সবাজারে সহজে যাতায়াত সহ নানাবিধ সুবিধা ভোগ করবেন। আমেরিকা বলেন, সুইজারল্যান্ড বলেন, এই কক্সবাজারে এসে নেমে কক্সবাজারের যে নান্দনিক সৌন্দর্য, পাহাড়, সাগর, এগুলো যাতে উপভোগ করতে পারে সেই জন্য এই কক্সবাজার বিমানবন্দর। রানওয়ের এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় 1569 কোটি টাকা, যার পুরোটাই অর্থায়ন করছে বেবিচক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ।
তিস্তার ভাঙনে দিশেহারা রংপুরের গঙ্গাচড়া উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো। হিমালয় থেকে ধেয়ে নামা পাহাড়ি ঢলের তোর সইতে না পেরে আছড়ে পড়ছে নরম দোআঁশ মাটি। নদীতে মিলিয়ে যাচ্ছে বসত ভিটা, ফসলি জমিসহ বিভিন্ন অবকাঠামো। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। ডান তীরে প্রতিরক্ষা বাঁধসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করায় ঢলের তোর আছড়ে পড়ে বাম তীরে। কয়েক বছর ধরে সন্ত্রস্ত মানুষ পশ্চিমে শঙ্করদহ থেকে চর ইসলি হয়ে পাশের কোলকন্দের বিনবিনা পর্যন্ত একটি বেড়িবাঁধের দাবি জানিয়ে আসলেও কর্ণপাত করেনি কেউ। ফলশ্রুতিতে গতিপথ পরিবর্তন করে নতুন এলাকা গিলছে তিস্তা। 200 বাড়ি আপনার এক সপ্তাহের মধ্যে সবগুলো মনে করেন যে বিলীন হয়ে গেল। সাজানো গোছানো সবকিছুতে সংসারটা আউলি গেল এই নদীর কারণে। যদি একটা বান হইতো তাহলে তো আমাদের এত কষ্ট হইতো না। পানি উন্নয়ন বোর্ড আসে, কাজ করব, সে কোনো কাজ হয় না। এই 4 বছর ধরে দেখতেছি আমরা রিলিফ চাই না বা দঞ্জলস চাই না। আমাদের নদীর কাজটা সর্বমোট যদি করে দিত তাহলে আমরা যদি শান্তি মতন থাকতে পারতাম। গত 15 দিনে বিলীন হয়েছে 200-র বেশি বাড়ি, তবু কিছুই করার নেই জানালেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে জিও ব্যাগ ফেলে ঝুঁকিমুক্ত করা হয়েছে ডান তীর। চরাঞ্চলগুলো কিছু কিছু জায়গায় নদী ভাঙন কবলিত হয়েছে, কিন্তু চরাঞ্চলগুলো নিয়ে এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের কোনো পরিকল্পনা নেই। আপাতত ত্রাণ আর ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেও স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে গুরুত্ব দিচ্ছেন জেলা প্রশাসক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সেটাও আমাদের জন্য, এই এলাকার মানুষের জন্য একটা স্থায়ী সমাধান হবে বলে আশা করছি। এক শঙ্করদহ মৌজায় ছিল 1,500-এর বেশি পরিবার। গত কয়েক বছরে নিশ্চিহ্ন হয়ে গেছে পুরো মৌজা, অবশিষ্ট কেবল 5-6টি পরিবার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। বিস্তারিত জানাতে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় আছেন সহকর্মী কাবির তালুকদার। সরাসরি যাচ্ছে তার কাছে। কাবির, জাফর, লাগাতার বর্ষণ এবং উজানের ঢলে টাঙ্গাইলের যমুনা নদী সহ টাঙ্গাইলের যে অন্যান্য শাখা নদী রয়েছে সেই নদীতে কিন্তু ব্যাপক আকারে পানি বৃদ্ধি পাচ্ছে বেশ কয়েকদিন যাবৎ। সেই পানি বৃদ্ধির পর থেকে কিন্তু টাঙ্গাইলের যে যমুনা নদী তীরবর্তী যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলের মানুষের কিন্তু বাড়িঘরে পানি উঠেছে। তারা কিন্তু বানবাসী হয়ে তারা কিন্তু চরম বিপাকের মধ্যে পড়েছে। বিশেষ করে টাঙ্গাইল সদর উপজেলা, কালিহাতী উপজেলা, ভুয়াপুর উপজেলা এবং নাগরপুর উপজেলার নদী পাড়ের যে মানুষগুলো রয়েছে সেই মানুষজনের বাড়ি ঘরে পানি উঠেছে। সেই পানিতে তারা মানবতার জীবনযাপন করছে। ইতিমধ্যেই কিন্তু তাদের এই যে বাড়িঘর তলিয়ে গিয়ে তাদের এই যে টয়লেট ব্যবস্থা এবং যে সুপেয় পানির যে ব্যবস্থা অর্থাৎ যে টিউবওয়েলটি রয়েছে সেই টিউবওয়েলগুলো তলিয়ে গিয়ে তারা কিন্তু আর সেখানে বসবাস করার অনুপযোগী হয়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে তাদের যে পরিচিত আত্মীয় স্বজনের বাড়ি সেখানে তারা চলে গিয়েছে। আবার অনেকেই কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে না যেতে পেরে তারা রাস্তার পাশে খোলা আকাশের নিচে কিন্তু অবস্থান নিয়েছে। তারা বিশেষ করে গরু, ছাগল, হাঁস মুরগি এবং শিশু যারা রয়েছে এই শিশুদের এবং বৃদ্ধদের নিয়ে তারা কিন্তু চরমভাবে বিপাকের সম্মুখীন হয়ে পড়েছে। ইতিমধ্যেই আমরা যে খবর পেয়েছি সেখানে আমরা জানতে পেরেছি যে এই যে বানবাসী যে মানুষগুলো রয়েছে সেই বানবাসী মানুষের যে দুঃখ দুর্দশা, বিশেষ করে এই যে যারা বানবাসী মানুষ রয়েছেন তাদের কিন্তু এই যে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার কারণে তারা গরু, ছাগল, হাঁস মুরগি নিয়ে যে বিপাকের মধ্যে রয়েছেন সেটি কিন্তু অবর্ণনীয়। আর বিশেষ করে এই যে এই বিস্তীর্ণ এলাকার যে ফসলের জমি সেই ফসলি জমি তলিয়ে গিয়েছে এবং যে সবজি ক্ষেত রয়েছে এবং বীজতলা রয়েছে সেই বীজতলাও কিন্তু তলিয়ে গিয়ে তারা কিন্তু সর্বশান্ত হয়ে পড়েছে। বিশেষ করে যারা এই যে নদী তীরবর্তী মানুষজন রয়েছে তারা কিন্তু গত বছর, আপনি নিশ্চয়ই জানেন যে গত বছর টাঙ্গাইলের যে 12টি উপজেলা ছিল সেই 12টি উপজেলার 11টি উপজেলায় কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছিল। গত বছর এই যে টাঙ্গাইলের যে কৃষকরা রয়েছে সেই কৃষকরা ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর কিন্তু আবার এই
এবছর বিশেষ করে তারা ধরেই নিয়েছিল যে তারা এবছর বন্যা হবে না। এই যে অসময়ে বন্যা, সেই অসময়ে বন্যার কারণে তারা বুঝতে পারেনি। অনেকেই রোপা আমন ধান লাগিয়েছিল এবং সবজির চাষ করেছিল, তারা কিন্তু এখন এই মুহূর্তে বন্যার পানি আসাতে তারা কিন্তু ব্যাপকভাবে লোকসানের মুখে পড়েছে। তা আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের এই মুহূর্তে শুকনো খাবার এবং পর্যাপ্ত পরিমাণে সরকারি বেসরকারি ত্রাণ সহযোগিতা প্রয়োজন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের কালিহাতী থেকে বন্যা কবলিত মানুষের বিস্তারিত খবর। জাফর। টাঙ্গাইলে হঠাৎ করে নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে, সে খবর জানাতে কালিহাতী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাদির তালুকদার। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পাইলটের হার্ট অ্যাটাকে ভারতে জরুরি অবতরণের 13 ঘন্টা পর একই বিমানে ঢাকায় ফিরলেন 124 যাত্রী। কো পাইলট ও কেবিন ক্রুদের বুদ্ধিমত্তার প্রশংসা ওমান প্রবাসীদের। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।